হ্যালো স্টুডেন্টস, সবাইকে আরও একবার ওয়েলকাম রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে। আমি এসি স্যার, তোমাদের ফিজিক্সের ফ্যাকাল্টি, আরও একবার স্বাগত জানাই। আরও একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি। আমরা পিএসসি মিসলেনিয়াস 2024-এর জন্য কিছু ভালো ভালো এমসিকিউ আবারও প্র্যাকটিস করাবো। তোমরা লাগাতার এই ক্লাসগুলোকে দেখতে থাকো, রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ক্লাসগুলো অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে স্প্রেড করতে থাকো। আচ্ছা, পিএসসি মিসলেনিয়াস 2024, তোমরা জানো পিএসসি যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দেয় এই টাইপের পরীক্ষাগুলোতে। ধরো কিছুদিন আগে তোমরা ফুড এসআই দিয়েছো, এবার পিএসসির ক্লার্কশিপ রয়েছে, পিএসসি মিসলেনিয়াস রয়েছে। তো ক্লার্কশিপের তুলনামূলক কোয়েশ্চেন খুবই সহজ থাকে, কিন্তু পিএসসি মিসলেনিয়াস কিন্তু একটু হার্ড লেভেল কোয়েশ্চেন থাকে। যেমন তোমরা জানো ডব্লিউবিসিএস প্রিলিমস বা মেন্সে স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন থাকে, সেরকম কিন্তু পিএসসি মিসলেনিয়াসেও যথেষ্ট হার্ড কোয়েশ্চেন থাকে। তো আমরা মোটামুটি কিছু মডারেট লেভেল কোয়েশ্চেন এখন একটু প্র্যাকটিস করি। মডারেট টু হার্ড বিভিন্ন রকমের কোয়েশ্চেন আমরা এখন প্র্যাকটিস করব। চলো শুরু করছি। আজকের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করছি। আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোয়িং। একদম এটা ইজি কোয়েশ্চেন, আমি বলেছিলাম বিভিন্ন রকমের কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো। চলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন শুরু করছি। আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোয়িং। নিচ থেকে যেটা ভেক্টর কোয়ান্টিটি রয়েছে সেটাকে চুজ করো। আইডেন্টিফাই দ্য ভেক্টর কোয়ান্টিটি ফ্রম দ্য ফলোয়িং। কোয়েশ্চেন নাম্বার 1, আজকের ফার্স্ট কোয়েশ্চেন। অপশানস কি দিয়েছে দেখো, হিট দিয়েছে, টর্ক দিয়েছে, টাইম দিয়েছে, ওয়ার্ক দিয়েছে। নিচের কোনটা ভেক্টর রাশি? ভেক্টর মানে যাদের ম্যাগনিটিউড আছে, যাদের ডিরেকশন আছে এবং যারা ভেক্টর অ্যাডিশন রুলকে ফলো করে। তাহলে সঠিক উত্তর এক্ষেত্রে আমরা অবশ্যই নিয়ে নেব অপশান বি, টর্ক। কারণ হিট হচ্ছে ফর্ম অফ এনার্জি, সেটা স্কেলার কোয়ান্টিটি হবে। টাইমও স্কেলার কোয়ান্টিটি হবে, আবার ওয়ার্ক যেটা সেটাও কিন্তু তোমার স্কেলার কোয়ান্টিটি হবে। সঠিক উত্তর এখানে অপশান বি হবে, টর্ক। টর্ক হচ্ছে নিজে একটা ভেক্টর রাশি যে দুটো ভেক্টরের গুণফলে তৈরি। ঠিক আছে, আর ক্রস এফ করলে টর্ক পাওয়া যায়। তো আমরা মনে রাখবো টর্ক হচ্ছে অবশ্যই একটি ভেক্টর রাশি। ঠিক আছে, রোটেশন জেনারেট করতে টর্কের অ্যাপ্লিকেশন দেখতে পাওয়া যায়। তাহলে কারেক্ট আনসার একেরটা অপশান বি হবে। চলে যাও নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। আজকের পরবর্তী কোয়েশ্চেন, ডাইমেনশন অফ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন কী হবে? চারটে অপশানস দেওয়া আছে। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বলতে এখানে আমরা ক্যাপিটাল জি এর কথা বলছি, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের কথা বলছি। আচ্ছা, নিউটনের দেওয়া ফর্মুলাটা লিখে ফেলো, এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে এফ আর স্কোয়ার বাই m1 m2 করলে তুমি ক্যাপিটাল জি পেয়ে যাবে। এফ আর স্কোয়ার বাই m1 m2 করলে তুমি ক্যাপিটাল জি পেয়ে যাবে। এফটা হচ্ছে ফোর্স, ফোর্সের জন্য ডাইমেনশন লেখো m/l/t-2। তারপরে আছে আর স্কোয়ার, দুটো মাসের মধ্যবর্তী দূরত্ব তার বর্গ এল স্কোয়ার। আর দুটো মাস আছে সেটা হচ্ছে এম স্কোয়ার। তাহলে ফাইনালি যদি কাটাকুটি করি, এম ইনভার্স হবে, L3 হবে, আর T-2 হবে। এম ইনভার্স L3T-2, এম ইনভার্স L3T-2, এম ইনভার্স L3T-2। তাহলে খুঁজে দেখো কোনটা হবে। এম ইনভার্স মানে গ্রাম ইনভার্স, L3 মানে সেকেন্ড তোমার সেন্টিমিটার কিউব, আর T-2 মানে সেকেন্ড -2। সঠিক উত্তর অপশান সি। দেখে নাও গ্রাম ইনভার্স মানে এম ইনভার্স, L3 মানে হচ্ছে তোমার সেন্টিমিটার টু দি পাওয়ার 3, আর T-2 মানে হচ্ছে সেকেন্ড টু দি পাওয়ার -2। তাই পাশে লেখা মানে টু দি পাওয়ারই, এগুলো সব কিন্তু টু দি পাওয়ার। হ্যাঁ, এগুলো সব টু দি পাওয়ার, এগুলো দেখে নাও সঠিক উত্তর অপশান সি হবে। তাহলে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট আমরা নিউটনের ল থেকে বার করলাম, এফ আর স্কোয়ার বাই m1 m2 সেন্টিমিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -2 গ্রাম টু দি পাওয়ার -1, এম ইনভার্স L3T-2। চলো নেক্সট কোয়েশ্চেনে যাবো। কোয়েশ্চেন নাম্বার 3, আজকের পরবর্তী কোয়েশ্চেন। Solids which conduct electricity at higher temperature but not at lower temperature are called। এটা কিন্তু বেশ ভালো কোয়েশ্চেন, মানে অ্যাবাভ মডারেট লেভেল আমরা বলবো। ভালো কোয়েশ্চেন এটা, দেখে নাও। অনেকেই এই কোয়েশ্চেনটা আনসার করতে পারবে না, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। সলিডস উইচ কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যাট হায়ার টেম্পারেচার বাট নট অ্যাট লোয়ার টেম্পারেচার। আচ্ছা, আমি একটা গ্রাফ আঁকার চেষ্টা করছি, টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের গ্রাফ আঁকার চেষ্টা করছি। দেখো গ্রাফের নেচারটা হচ্ছে এই রকম। এই যে গ্রাফের নেচারটা আঁকলাম, এই নেচারটা দেখায় হচ্ছে সেমিকন্ডাক্টর। যারা সেমিকন্ডাক্টর তারা এই নেচারটা দেখায়। যেমন সেমিকন্ডাক্টরের এক্সাম্পল কী হবে? সিলিকন হবে, জার্মেনিয়াম হবে, এরা হচ্ছে সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। গ্যালিয়াম আর্সেনাইড হবে, এরা হচ্ছে সেমিকন্ডাক্টরের এক্সাম্পল। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বিহেভিয়ার হচ্ছে যত টেম্পারেচার বাড়াবে তত রেজিস্ট্যান্সের মান কমবে। তার মানে
যত হাই টেম্পারেচারে যাবে তত রেজিস্ট্যান্স কমবে, মানে কন্ডাক্ট্যান্স বাড়বে। তার মানে হচ্ছে সলিডস উইচ কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যাট হায়ার টেম্পারেচার। তাহলে যত হাই টেম্পারেচারের দিকে যাবে রেজিস্ট্যান্স কমবে, কন্ডাক্ট্যান্স বাড়বে, মানে ইলেকট্রিসিটি ভালো কন্ডাক্ট করতে পারবে। আবার যত লো টেম্পারেচারের দিকে আসবে, মানে মনে করো অরিজিনের দিকে আসছো বা 0 কেলভিনের দিকে আসছো, তত কিন্তু টেম্পারেচার কম এবং রেজিস্ট্যান্সের মান অত্যন্ত বেশি। রেজিস্ট্যান্সের মান অত্যন্ত বেশি মানে সেটা ইনসুলেশন বা ইনসুলেটরের মতো বিহেভ করছে। তার মানে লোয়ার টেম্পারেচারে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না, এই যে লেখা আছে হায়ার টেম্পারেচারে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে মানে রেজিস্ট্যান্স কমবে, এবং লোয়ার টেম্পারেচারে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে না মানে রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে সঠিক উত্তর সেমিকন্ডাক্টর, অপশান সি হবে। সিলিকন, জার্মেনিয়াম, এইগুলি হচ্ছে আনসার। অপশান সি, অপশান সি, অপশান সি, অপশান সি কারেক্ট আনসার, সেমিকন্ডাক্টর। দেখে নাও 3-এর আনসারটা অপশান সি হলো। নেক্সট কোশ্চেনে চলো, কোশ্চেন নাম্বার 4। প্রেস বায়োপিয়া কুড বি কারেক্টেড বাই, কিভাবে আমরা প্রেস বায়োপিয়া কারেক্ট করতে পারি, যেটাকে আমরা বলি বাংলায় চালসে রোগ। 40 ঊর্ধ্ব মানুষের এই রোগটা দেখা যায়, প্রেস বায়োপিয়া। ঠিক আছে, চোখের মধ্যে যে মাসলসগুলো আছে, ঠিক আছে, অপটিক্যাল মাসলস, সিলিয়ারি মাসলস, সেই মাসলসগুলোর ইলাস্টিসিটি বা ফ্লেক্সিবিলিটি যখন কমে আসে তখন কাছের এবং দূরের দুটো ভিশনই কিন্তু ব্লার হতে শুরু করে। এই জিনিসটাকে আমরা প্রেস বায়োপিয়া বলছি। তাহলে প্রেস বায়োপিয়ার রেমেডি কোন লেন্স হবে? অপশান দিচ্ছে দেখো, কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, কনভার্জিং লেন্স, বাইফোকাল লেন্স। সঠিক উত্তর কী হবে? অবশ্যই হবে বাইফোকাল লেন্স, অপশান ডি। অপশান ডি হচ্ছে কারেক্ট আনসার। বাইফোকাল গ্লাস, চারেরটা হবে অপশান ডি। বাইফোকাল লেন্সে জাস্ট চট করে একটু বলে দিই, নিচের দিকে থাকে প্লাস পাওয়ার, উপরের দিকে থাকে মাইনাস পাওয়ার। নিচের দিকটা হচ্ছে কনভেক্স লেন্স, উপরের দিকটা হচ্ছে কনকেভ লেন্স। যখন তুমি বই পড়ছো, মানে তুমি মানে ধরো 40+ যাদের এজ হয়ে গেছে তাদের কথা বলছি, তারা যখন বই পড়ছে অটোমেটিক তাহলে আই বল তো নিচের দিকে চলে আসে। তাহলে নিচের দিকটা হচ্ছে রিডিং গ্লাস হিসেবে বা প্লাস পাওয়ার হিসেবে রাখা থাকে কাছের জিনিসটা দেখার জন্য। উপরের যে পোর্শনটা সেটা হচ্ছে নেগেটিভ লেন্স বা কনকেভ লেন্স, দূরের জিনিসটা দেখার জন্য। তাহলে কাছের এবং দূরের দুটো ভিশনেই ব্লারনেস আসছে, সেটা হচ্ছে তোমার মাসলসগুলোর ফ্লেক্সিবিলিটি কমে যাওয়ার কারণে হয়, এজিং ইস্যু। তো সেটাকে অবশ্যই আমরা বলবো প্রেস বায়োপিয়া। সঠিক উত্তর অপশান ডি, বাইফোকাল লেন্স। ইদানিং বাইফোকাল লেন্সকে রিপ্লেস করে একটা লেন্স এসছে যাকে বলা হয় প্রোগ্রেসিভ লেন্স। যদি প্রোগ্রেসিভ লেন্স কোয়েশ্চেন থাকে মানে অপশানে থাকে তখন সেটাও কিন্তু আনসার হবে। প্রেস বায়োপিয়ার আরেকটা লেন্স হচ্ছে প্রোগ্রেসিভ লেন্স, লিখে রাখছি। প্রোগ্রেসিভ লেন্সও কিন্তু নাও, প্রোগ্রেসিভ লেন্সও কিন্তু আনসার হতে পারে কোয়েশ্চেন নাম্বার 4। চলো নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 5। পরবর্তী কোশ্চেন নাম্বার 5। অ্যান অবজেক্ট ফলিং ফ্রিলি হ্যাজ কনস্ট্যান্ট, একটি বস্তু যে ফ্রি ফল করছে, একটি বস্তু যে একটি হাইট থেকে ফ্রি ফল করছে, ফ্রি ফলিং বডির মানে কোনটা কনস্ট্যান্ট থাকবে? কোনটা কনস্ট্যান্ট থাকবে? ভেলোসিটি দেওয়া আছে, মোমেন্টাম দেওয়া আছে, কাইনেটিক এনার্জি দেওয়া আছে, অ্যাক্সেলারেশন দেওয়া আছে, গতিবেগ, ভরবেগ, গতিশক্তি এবং ত্বরণ। বলো কোনটা হবে, বলো চটপট বলে ফেলো। তাহলে অ্যান অবজেক্ট ফলিং ফ্রিলি হ্যাজ কনস্ট্যান্ট, সঠিক উত্তর অপশান ডি, অ্যাক্সেলারেশন, যেটা হচ্ছে ব্র্যাকেটে স্মল জি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বাকি যে অপশানসগুলো আছে, ভেলোসিটি, দেখো কোনো একটা বডি যত উপর থেকে নিচের দিকে নামছে তত তার ভেলোসিটি বাড়ছে, কাজেই সেটা কনস্ট্যান্ট থাকবে কি করে? তার মোমেন্টাম বাড়ছে, কি করে কনস্ট্যান্ট থাকবে? তার কাইনেটিক এনার্জি বাড়ছে, উপরের তিনটেই কিন্তু বাড়ছে, তাই তিনটেই আনসার হবে না। একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে নামছে, একটা বস্তু যখন উপর থেকে নিচের দিকে নামছে, ঠিক আছে, তখন কি হচ্ছে? তার ভেলোসিটি বাড়ছে, তার মোমেন্টাম বাড়ছে, তার কাইনেটিক এনার্জি বাড়ছে, তিনটেই বাড়বে। ভেলোসিটি বাড়বে, গ্র্যাভিটির টানে আসছে না, গ্র্যাভিটির দিকে আসছে, ভেলোসিটি বাড়ছে, মোমেন্টাম বাড়ছে, কাইনেটিক এনার্জি বাড়ছে, পোটেনশিয়াল এনার্জি কমছে, টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকে এবং অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল এনার্জি থাকলে সেটাও আনসার হতে পারে, তবে সেক্ষেত্রে আবার কনজারভেটিভ ফিল্ড কোশ্চেনে লেখা থাকবে। বাট এনিওয়ে সঠিক উত্তর কিন্তু এখানে অপশান ডি আছে, এটাই নেবো, ত্বরণ বা অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, যেটাকে অভিকর্ষজ ত্বরণ বা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বলে। পৃথিবীতে যার মান হচ্ছে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমার ওজন ক্যালকুলেট করার জন্য তোমার মাসের সাথে এই জি এর মানকে গুণ করতে হয়, এই জি এর মান কিন্তু কনস্ট্যান্ট থাকবে, অপশান ডি, যখনই বডি ফ্রি ফল করছে। এই পেনটাকে একটা হাইট থেকে ছেড়ে দিলাম, ঠিক আছে, এই পেনটাকে একটা হাইট থেকে ছেড়ে দিলাম, এই যে পেনটা ফ্রি ফল করলো, পেনটার এই মুহূর্তে যে প্রপার্টি কনস্ট্যান্ট সেটা হচ্ছে জি, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। মনে রেখো বাচ্চারা, সঠিক উত্তর অপশান ডি হবে। নেক্সট কোশ্চেনে চলো, কোশ্চেন নাম্বার 6। পরবর্তী কোশ্চেন নাম্বার 6। হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কনজারভেটিভ ফোর্স?
নিচের কোনটা কনজারভেটিভ ফোর্স? কনজারভেটিভ ফোর্স মানে যারা শক্তির রূপকে বাঁচিয়ে রাখে তাদেরকে কনজারভেটিভ ফোর্স বলে। শক্তির রূপকে যারা রিস্টোর করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে, যে ফর্ম অফ এনার্জিতে জার্নি শুরু হয়েছিল সেই ফর্ম অফ এনার্জিকে ফিরিয়ে আনা, সেটা হচ্ছে কনজারভেটিভ ফিল্ড করতে পারে। তাহলে নিচের কোনটা কনজারভেটিভ ফিল্ড? নিচের কোনটা কনজারভেটিভ ফিল্ড অথবা নিচের কোনটা কনজারভেটিভ ফোর্স? অপশান দিচ্ছে গ্র্যাভিটেশন, অপশান দিচ্ছে ফ্রিকশন, অপশান দিচ্ছে ড্র্যাগ ফোর্স, অপশান দিচ্ছে হিস্টেরেসিস ফোর্স। কোনটা সংরক্ষী বল বা কনজারভেটিভ ফোর্স? সঠিক উত্তর হবে অপশান এ, গ্র্যাভিটেশনাল ফোর্স। পিএসসি মিসলেনিয়াসের জন্য একদম স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। পিএসসি মিসলেনিয়াস কিন্তু হার্ড লেভেল কোয়েশ্চেন থাকবে। তোমরা যারা রেগুলার পিএসসির পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু অলরেডি জানো, তোমরা কিন্তু কোয়েশ্চেন ফলো করতে 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 তোমরা যথেষ্ট এক্সপিরিয়েন্সড হয়ে গেছো। তোমরা কিন্তু জানো যে এই টাইপের কোয়েশ্চেন কিন্তু পিএসসিতে আসে, ঠিক আছে? তাহলে কনজারভেটিভ ফিল্ড অবশ্যই গ্র্যাভিটেশনাল ফোর্সকে বলবো, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স শক্তির রূপকে বাঁচিয়ে রাখতে পারে। এদের মধ্যে বাকিরা কিন্তু শক্তির রূপটাকে নষ্ট করে, ঠিক আছে? ফ্রিকশন বলো, ড্র্যাগ ফোর্স বলো, হিস্টেরেসিস ফোর্স বলো। হিস্টেরেসিস ফোর্সটা কোথায় দেখা যায় বলো তো? ম্যাগনেটে দেখা যায়, ইলাস্টিসিটির ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? ধরো কোনো একটা সাবস্টেন্সকে ম্যাগনেটিক ফিল্ডে ছেড়ে দিলাম, সেই সাবস্টেন্সটা ম্যাগনেটাইজ হলো, ম্যাগনেটিক ফিল্ডটাকে অফ করে দিলাম, তা সত্ত্বেও সাবস্টেন্সটার মধ্যে ম্যাগনেটিক প্রপার্টি থেকে গেল, তাহলে এইটাকে আমরা হিস্টেরেসিস বলছি। ইনফ্যাক্ট কোনো একটা সাবস্টেন্সের ওপর বাইরে থেকে, ইলাস্টিক সাবস্টেন্সের ওপর মনে করো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করেছি, তাতে অবজেক্টটার একটা চেঞ্জ হয়েছে, ফোর্সটা উইথড্র করে নেওয়ার পরেও তার মধ্যে যদি সেই চেঞ্জটা পারসিস্ট করে যায় তখন একটা হিস্টেরেসিস লস, এনার্জি লস হয়। তাহলে কাইন্ড অফ এনার্জি লস সবেতেই হচ্ছে। ফ্রিকশনেও এনার্জি লস হচ্ছে, ড্র্যাগ ফোর্স যেটা ভিসকস ফোর্স বা ভিসকসিটি বলা হয়, ফ্লুইডে দেখতে পাওয়া যায়, সেখানেও কিন্তু সান্দ্রতাজনিত বল, সেখানেও কিন্তু অবশ্যই হিট প্রডিউস হয়। তাহলে বি, সি বা ডি তিনটেতেই কিন্তু এনার্জি লস হয়। কারেক্ট আনসার অপশান এ, মানে ওয়ান ফর্ম আদার ফর্মে কনভার্ট হয়, তাই সঠিক উত্তর অপশান এ হচ্ছে। ফর্ম অফ এনার্জিকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় বিসিডিতে, এতে সম্ভব। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সকে এক্ষেত্রে আমরা কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পলে রাখবো। 6-এর আনসার এ। নেক্সট কোশ্চেন, চটপট আমরা অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করে নেবো। কোয়েশ্চেন 7, নাইট ভিশন ক্যামেরা ইউজেস। নাইট ভিশনে কোন ধরনের ফ্রিকোয়েন্সি ইউজ হয়? রেডিও ফ্রিকোয়েন্সি, আলট্রাভায়োলেট ফ্রিকোয়েন্সি, ভিজিবল ফ্রিকোয়েন্সি, নাকি আইআর বা ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি? নাইট ভিশন, উড়ি সিনেমা সবাই দেখেছে, নাইট ভিশন ক্যামেরাতে কোন ফ্রিকোয়েন্সি ইউজ হয়? আমার বাচ্চারা সবাই পারবে, সবাই আনসার করতে পারবে। এভরিওয়ান ক্যান আনসার, ভালো করে দেখে নাও, এভরিওয়ান ক্যান আনসার, ভালো করে দেখো। নাইট ভিশন ক্যামেরা ইউজেস, নাইট ভিশন ক্যামেরা ইউজেস, সঠিক উত্তর অবশ্যই হবে অপশান এ, ইনফ্রারেড। তাহলে মনে রেখো, নাইট ভিশন ক্যামেরা বলুক, লো লাইট ইমেজিং বলুক, ঠিক আছে, সেখানেও কিন্তু ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি ইউজ হয়। তারপরে ধরো গ্রিন হাউস এফেক্ট, সেখানেও ইনফ্রারেড ওয়েভ আনসার হয়। গ্রিন হাউস এফেক্টের জন্য রেসপন্সিবল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, কারেক্ট আনসার কিন্তু ইনফ্রারেড হয়। তারপরে টিভি রিমোট থেকে টিভির কমিউনিকেশন, সেখানেও কিন্তু ইনফ্রারেড ইউজ হয়। তাহলে অনেকগুলোতেই ইনফ্রারেড ইউজ হচ্ছে, সঠিক উত্তর অপশান এ হবে। চলো নেক্সট কোশ্চেন। এক্ষেত্রে একটু বলে দিই, তার আগে একটু বলে দিই, ইনফ্রা রেড কেন এটা বলা হচ্ছে বলো তো? রেড লাইটের যা ওয়েভলেন্থ আছে তার থেকে ইনফ্রারেডের ওয়েভলেন্থ বেশি থাকে, ফ্রিকোয়েন্সি কম থাকে। ইনফ্রা কথাটা মানে হচ্ছে লো ফ্রিকোয়েন্সি, রেড লাইটের থেকে ওয়েভলেন্থ বেশি থাকে, ফ্রিকোয়েন্সি কম থাকে, তাকে ইনফ্রারেড বলা হয়। সঠিক উত্তর 7-এরটা এ হবে। নেক্সট কোশ্চেন পড়ো, কোশ্চেন নাম্বার 8। কম্পাউন্ড মাইক্রোস্কোপ হ্যাজ, কম্পাউন্ড মাইক্রোস্কোপে কি থাকে? অপশান বলছে দুটো লেন্স থাকে, রিকোয়ার্স ইউভি লাইট সোর্স, ইউজ টু ভিউ অনলি ডেড অর্গানিজমস, রিকোয়ার্স লার্জ রুম স্পেস। কম্পাউন্ড মাইক্রোস্কোপে কি লাগে? কম্পাউন্ড মাইক্রোস্কোপে কি থাকে? অবশ্যই সঠিক উত্তর হবে 8-এরটা অপশান এ। কম্পাউন্ড মাইক্রোস্কোপে আমরা কিন্তু দুটো লেন্স ব্যবহার করি। কম্পাউন্ড মাইক্রোস্কোপে অবশ্যই কিন্তু দুটো লেন্স ইউজ হয়, দুটো কনভেক্স লেন্স ইউজ হয় কম্পাউন্ড মাইক্রোস্কোপে। মনে রাখো বাচ্চারা, সিম্পল মাইক্রোস্কোপ বললে একটা কনভেক্স লেন্স ইউজ হয়, কম্পাউন্ড মাইক্রোস্কোপ বললে দুটো কনভেক্স লেন্স ইউজ হয়, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ বললে দুটো কনভেক্স লেন্স ইউজ হয়, গ্যালিলিয়ান টেলিস্কোপ বললে একটা কনভেক্স লেন্স এবং একটা কনকেভ লেন্স ইউজ হয় সেই গ্যালিলিয়ান টেলিস্কোপে। আর একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ, যেখানে 3টে কনভেক্স লেন্স ইউজ হয়। এই বিভিন্ন ইউজগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকতে পারে। কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলবে দুটো কনভেক্স লেন্স থাকে, সঠিক উত্তর অপশান এ। একটা লেন্সকে বলা হয় অবজেক্টিভ লেন্স, একটা লেন্সকে বলা হয় আইপিস লেন্স। আইপিস লেন্সটা চোখের কাছাকাছি থাকে, আইপিস যে লেন্সটা, আইপিস লেন্সের ফোকাল লেন্থ বা অ্যাপারচার ডায়ামিটার বড় থাকে, ঠিক আছে, সঠিক উত্তর অপশান এ হবে। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি।
নাও কোশ্চেন নাম্বার 9, অ্যামাং দ্য ফলোয়িং সিলেক্ট দ্য অড ওয়ান। নিচের কোনটা অড খুঁজে বার করো। কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটা অড খুঁজে বার করো। কোশ্চেন নাম্বার 9, নিচের কোনটা অড খুঁজে বার করো। নিচের কোনটা অড খুঁজে বার করো। অপশান দিচ্ছে মিটার, অপশান দিচ্ছে ফার্মি, অপশান দিচ্ছে স্লাগ, অপশান দিচ্ছে মাইলস। তাহলে অ্যামাং দ্য ফলোয়িং সিলেক্ট দ্য অড ওয়ান। মিটার, ফার্মি, স্লাগ, মাইল। আচ্ছা, মিটার লেন্থের একক, ফার্মি লেন্থের একক, নিউক্লিয়াসের ডায়ামিটার মাপতে ফার্মি ইউজ হয় জানো তোমরা। মাইল লেন্থের একক, স্লাগ হবে আনসার অপশান সি। স্লাগ হচ্ছে মাসের ইউনিট। 1 স্লাগ মানে অ্যাপ্রক্সিমেটলি 14.59 কিলোগ্রাম, মানে প্রায় 15 কিলোগ্রাম মতো। 14.59 মানে রাফলি প্রায় 15 কিলোগ্রাম মতো হচ্ছে স্লাগের মেজারমেন্ট। প্র্যাকটিক্যাল ইউনিট অফ মাস স্লাগ। তাহলে বাদ বাকিগুলো হচ্ছে লেন্থ। তাহলে মিটার, ফার্মি এগুলো লিখে দাও। এটাকে এ অপশানের পাশে লেন্থ লেখো, ডি অপশানের পাশে লেন্থ লেখো, বি অপশানের পাশে লেন্থ লেখো, যদিও ছোট লেন্থ বিটা বাট লেন্থ তো। আর স্লাগের পাশে মাস লেখো, ভর। স্লাগ হচ্ছে ভর মাপার একক, তাহলে স্লাগটাই ওখানে অড হবে, তাহলে স্লাগটাই হচ্ছে আনসার। স্লাগ মানে অ্যাপ্রক্সিমেটলি 14.59 কিলোগ্রাম 1 স্লাগ মানে অ্যাপ্রক্সিমেটলি। চলো নেক্সট কোশ্চেনে চলো। কোশ্চেন নাম্বার 10, আজকে 10 নম্বর কোয়েশ্চেন। সুপার কন্ডাক্টার্স আর সাবস্টেন্সেস হুইচ, অপশান বলছে কন্ডাক্ট ইলেকট্রিসিটি অনলি অ্যাট রুম টেম্পারেচার, অফার হাই রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট, অফার নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট, কন্ডাক্ট ইলেকট্রিসিটি অ্যাট হাই টেম্পারেচার। দেখে নাও সুপার কন্ডাক্টার কারা। দেখো মেটালের যদি টেম্পারেচার বাড়াও রেজিস্ট্যান্স বাড়বে, মেটালের যদি টেম্পারেচার কমাও রেজিস্ট্যান্স কমবে। তার মানে মেটালের টেম্পারেচার কমাতে কমাতে যদি আমরা অ্যাবসোলিউট জিরো টেম্পারেচারের কাছে চলে আসি, মেটালের রেজিস্ট্যান্স কমতে কমতে ড্রপস টু জিরো হয়ে যায়, তো তখন মেটাল কিন্তু সুপার কন্ডাক্টারে কনভার্ট হয়ে যায়। এই যে মেটালটা সুপার কন্ডাক্টারে কনভার্ট হলো, সুপার কন্ডাক্টার মানে আ স্টেট অফ জিরো রেজিস্ট্যান্স। তাহলে খোঁজো তো স্টেট অফ জিরো রেজিস্ট্যান্স কোন অপশানে আছে। অফার নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট, অপশান সি। তাহলে সুপার কন্ডাক্টার মানে অফার্স নো রেজিস্ট্যান্স টু দ্য ফ্লো অফ কারেন্ট, কারণ সুপার কন্ডাক্টার মানে হচ্ছে স্টেট অফ জিরো রেজিস্ট্যান্স। তাহলে সঠিক উত্তর অপশান সি হবে। সুপার কন্ডাক্টারের সাথে সেমি কন্ডাক্টারের একটু আগে পার্থক্য করছিলাম, মানে মেটালের সাথে সেমি কন্ডাক্টার। মেটালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমে। আর তোমার এটা মেটালের ক্ষেত্রে। সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স বাড়ে। তাই জন্য ভেরি লো টেম্পারেচারে মেটাল সুপার কন্ডাক্টরের মতো বিহেভ করে, ভেরি লো টেম্পারেচারে সেমিকন্ডাক্টর কিন্তু ইনসুলেটরের মতো বিহেভ করে। 10-এর উত্তর অপশান সি হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, the electric fuse in a house is connected. Electric fuse in a house, fuse in a house, fuse in a house is connected in. অপশান বলছে সিরিজ, অপশান বলছে প্যারালাল, অপশান বলছে ইদার সিরিজ অর ইন প্যারালাল, অপশান বলছে বোথ সিরিজ অ্যান্ড প্যারালাল। তাহলে কোনটা হবে? বাড়িতে ফিউজ তারকে কী কানেকশনে বসানো হয়, বাড়িতে অ্যাপ্লায়েন্সগুলোকে কী কানেকশনে বসানো হয়, এরকম কোশ্চেন তো পরীক্ষায় আসে। বাড়ির হাউস হোল্ড সার্কিটে সমস্ত অ্যাপ্লায়েন্স থাকে প্যারালালি, কিন্তু ফিউজ তার থাকে সিরিজে। আমরা ফিউজ তারকে কিন্তু অবশ্যই শ্রেণী সমবায়ে বসাই উইথ দ্য লাইভ ওয়্যার। বাড়িতে যে লাইভ তার বা হট তার রয়েছে বা মেন তার রয়েছে, তার সাথে কিন্তু অবশ্যই ফিউজ তারকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করি। তাহলে মনে রাখো, দ্য ইলেকট্রিক ফিউজ ইন আ হাউস ইজ অলওয়েজ কানেক্টেড ইন সিরিজ। অ্যাপ্লায়েন্স বললে তোমরা আনসার করবে প্যারালাল, অ্যাপ্লায়েন্স যদি বলে তখন তোমরা আনসার করবে প্যারালাল, কিন্তু ফিউজ তার বললে অবশ্যই তোমরা আনসার করে আসবে সিরিজ। বাড়িতে যে লাইভ তার রয়েছে সেই লাইভ তারের সাথে ফিউজকে সিরিজে বসানো হয়। ফিউজ লেড আর টিন দিয়ে তৈরি করা হয়। ফিউজের প্রপার্টি হচ্ছে হাই রেজিস্ট্যান্স লো মেল্টিং পয়েন্ট। ফিউজ গলে যায় যাতে সার্কিট না জ্বলে যায়। ফিউজকে সিরিজ কানেকশানে বসানোর সুবিধা হচ্ছে যখনই ওভারলোড সিচুয়েশন হয়, কারেন্টের মান বেড়ে যায়, সেখান থেকে যে হিট প্রডিউস হয় অ্যাজ পার জুলস ল, স্কোয়ার অর্ডারে হিট প্রডিউস হয়, সেই হিট কিন্তু ফিউজ তারকে গলিয়ে দেয় যাতে করে সার্কিট না জ্বলে যায়। কারণ ফিউজ যদি ওভারলোড কারেন্টকে অ্যালাউ করে দিত তাহলে বিভিন্ন অ্যাপ্লায়েন্সগুলো খারাপ হয়ে যেত, জ্বলে যেত, আগুন লেগে যেত। ক্যাপাসিটির বেশি কারেন্ট ফ্লো করলে কী হবে, এত হিট প্রডিউস হবে, তো তাতে আগুন লেগে যেতে পারে। তাই জন্য ফিউজ আগে ভাগে মেল্ট হয়ে যায় যাতে করে সার্কিটটা বেঁচে যায়, মানে ওভারঅল সার্কিটটা, মানে টোটাল আমাদের যত অ্যাপ্লায়েন্স রয়েছে সেইটা। অ্যাপ্লায়েন্সগুলোর সেফটির জন্য আমরা কিন্তু অবশ্যই ফিউজকে সিরিজে বসাই।
নেক্সট কোশ্চেন নাম্বার 12, এক্স-রেজ আর অপশান বলছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস অফ ভেরি শর্ট ওয়েভলেন্থ, অপশান দিচ্ছে বিমস অফ ইলেকট্রনস, অপশান দিচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস অফ ভেরি লং ওয়েভলেন্থ, অপশান দিচ্ছে ভিজিবল টু দ্য নেকেড আই। বলো এক্স-রে নিচের কোনটা হবে? এক্স-রে নিচের কোনটা হবে? এক্স-রে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন? ফার্স্ট অফ অল এইটা বলো, ইয়েস অর নো। আমাকে বলো কমেন্ট সেকশনে বলো, এক্স-রে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইয়েস অর নো? আনসার হচ্ছে ইয়েস, এক্স-রে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এক্স-রে কিন্তু উইদাউট মিডিয়াম ট্রাভেল করতে পারবে। লাইটের যে ইনভিজিবল পার্ট তার মধ্যেই তো এক্স-রে আছে, লাইটের যে ভিজিবল পার্ট তার মধ্যে ভিবজিওর রয়েছে, লাইটের ইনভিজিবল পার্টের মধ্যে এক্স-রে, ইউভি রে সবাই আছে, তাহলে এরা সবাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক আছে, তাহলে এক্স-রে যেটা সেটা হচ্ছে শর্ট ওয়েভলেন্থের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দেখো বাচ্চারা, সব থেকে ছোটো ওয়েভলেন্থের যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটাকে আমরা বলি গামা রেজ, তার থেকে ইমিডিয়েটলি বড় যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা সেটা হচ্ছে এক্স রেজ। তাহলে গামা রে শর্টেস্ট ওয়েভলেন্থ, তারপরেই হচ্ছে এক্স রে, তারপরে হচ্ছে ইউভি রে, ওয়েভলেন্থ ক্রমশ বাড়ছে, ভিজিবল লাইট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এইভাবে ওয়েভলেন্থ কিন্তু বাড়তে থাকে। তাহলে সব থেকে ছোটো ওয়েভলেন্থ কে? গামা রেজ। সব থেকে ছোটো ওয়েভলেন্থ কে রে? অবশ্যই তো গামা রেজ। সব থেকে ছোটো ওয়েভলেন্থ কে? গামা রেজ। গামা রের থেকে ইমিডিয়েটলি বড় হচ্ছে এক্স রে, তাহলে এক্স রের কিন্তু ওয়েভলেন্থ কমের দিকেই। দেখো মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ এদের হচ্ছে ওয়েভলেন্থ বড়োর দিকে, তাহলে এক্স রে হচ্ছে ওয়েভলেন্থ কমের দিকে। তাহলে যেহেতু গামা রের সাইডে রয়েছে এক্স রে, তাহলে এক্স রেকে আমরা শর্ট ওয়েভলেন্থের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলবো। ইলেকট্রোম্যাগনেটিক কেন বলছি? কারণ এক্স রে কিন্তু উইদাউট মিডিয়াম ট্রাভেল করতে পারে। ঠিক আছে, এক্স রের মধ্যে ভাইব্রেটিং ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ড থাকে, লাইটের যা বৈশিষ্ট্য সেরকমই ট্রান্সভার্স নেচার আছে, এবং তার সাথে সাথে ভ্যাকিউমে ট্রাভেল করতে পারে, যেটা বললাম। তাহলে এক্স রে, ইউভি রে, গামা রে সবাই কিন্তু ভ্যাকিউমে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড স্পিডে ট্রাভেল করে। তাহলে অবশ্যই সঠিক উত্তর শর্ট ওয়েভলেন্থ, অপশান এ রাখবো। নেক্সট কোশ্চেন নাম্বার 13, চলো, দ্য ইমেজ ফর্মড বাই আ কনভেক্স মিরর। কনভেক্স মিরর কী ধরনের ইমেজ বানায়? কনভেক্স মিরর কী ধরনের ইমেজ বানায়? কনভেক্স মিরর দেওয়া আছে মানে কনকেভ লেন্সের উল্টো, তোমার কনকেভ মিররের উল্টো। ঠিক আছে, কনভেক্স মিরর হচ্ছে কনকেভ মিররের উল্টো, তার মানে কনকেভ লেন্সের মতো বৈশিষ্ট্য। মনে রাখো, তাহলে কি বললাম? কনভেক্স মিরর হচ্ছে কনকেভ মিররের উল্টো, তার মানে কনকেভ লেন্সের সাথে সিমিলারিটি রয়েছে বা মিল রয়েছে। তাহলে একটু মনে করো, আমরা কি বলেছিলাম যে কনকেভ মিরর হলে তার সাথে কনভেক্স লেন্সের সিমিলারিটি থাকবে, আর কনকেভ লেন্স হলে তার সাথে কনভেক্স মিররের সিমিলারিটি থাকবে। এখানে কি আছে? কনভেক্স মিরর আছে, তাহলে তার সাথে কার সিমিলারিটি থাকবে? কনভেক্স মিররের সাথে কার সিমিলারিটি থাকবে? কনভেক্স মিররের সাথে কনকেভ লেন্সের সিমিলারিটি থাকবে। তাহলে এবার দেখে বলো কোনটা হবে। কনভেক্স মিরর কেমন ইমেজ বানায়? কনভেক্স মিরর কেমন ইমেজ বানায় রে ভাই? কনকেভ লেন্সও তো যা বানায়, কনকেভ লেন্সও যা বানায় কনভেক্স মিররও তাই বানায়। আবারও বলছি ভালো করে শোনো, কনকেভ লেন্স যা বানায় কনভেক্স মিরর তাই বানায়, আবার কনকেভ মিরর যা বানায়, ঠিক আছে, কনভেক্স লেন্স তাই বানায়। তাহলে দেখে নাও, ইমেজ ফর্মড বাই আ কনভেক্স মিরর, অপশান কি দিয়েছে? রিয়েল অ্যান্ড ইরেক্ট। কনভেক্স মিরর তো রিয়েল ইমেজ বানায় না, কনভেক্স মিরর তো ইনভার্টেড ইমেজ বানায় না, কনভেক্স রিয়েল বানায় না। সঠিক উত্তর অপশান সি হবে, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। মিরর আছে কিন্তু মাইন্ড ইট, কনকেভ লেন্স আর কনভেক্স মিরর সিমিলারিটি দেখায়, তাহলে কিন্তু মিরর আছে। কনভেক্স মিরর হচ্ছে গাড়ির যেটা রিয়ার ভিউ ফাইন্ডার, ঠিক আছে, ফ্ল্যাটে থাকে সিকিউরিটি মিরর, বেসমেন্টে থাকে মিরর, মেট্রো রেলের প্ল্যাটফর্মে থাকে কনভেক্স মিরর, রাস্তার বাঁকে বাঁকে থাকে কনভেক্স মিরর, এটিএম কাউন্টারে থাকে কনভেক্স মিরর, তারপরে স্ট্রিট লাইট মিরর হচ্ছে কনভেক্স মিরর। ঠিক আছে, তাহলে কনভেক্স মিরর অবশ্যই বস্তু সাপেক্ষে ছোট, ডিমিনিশড, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট ইমেজ বানায়। সঠিক উত্তর অপশান সি হবে, 13টা অপশান সি। দেখে নাও, এখানে ইনভার্টেড ছিল বলে কেটে দিলাম, সঠিক উত্তর অপশান সি হবে। নেক্সট কোশ্চেনে আসো, কোশ্চেন নাম্বার 14। দেখে নি কোশ্চেন নাম্বারটা, হ্যাঁ, নাম্বার 14। এন্ডোস্কোপি ইনক্লুডস হুইচ ফেনোমেনন অফ লাইট? লাইটের কোন ফেনোমেনন এন্ডোস্কোপির মধ্যে যুক্ত? এন্ডোস্কোপিতে আলোর কোন ধর্ম রয়েছে? এন্ডোস্কোপিতে আলোর কোন ধর্ম রয়েছে বলো? এন্ডোস্কোপিতে আলোর কোন ধর্ম রয়েছে? সিমিলারিটি, জিও ফাইবার,
এয়ারটেল ফাইবার, অপটিক্যাল ফাইবার। তাহলে এন্ডোস্কপির সাথে অপটিক্যাল ফাইবারের সিমিলারিটি আছে। তাহলে এন্ডোস্কপিতে কোন লাইটের প্রপার্টি কাজ করছে? অবশ্যই টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অপশান বি। অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। এন্ডোস্কপিতে তো লাইট পাইপ ইউজ হয়, সেই লাইট পাইপের মধ্যেই তো অপটিক্যাল ফাইবার ইউজ হয়। তাহলে সেই অপটিক্যাল ফাইবারের ইন্টারনাল যে মিডিয়ামটা, ভেতরের মিডিয়ামটাকে আমরা বলি কোর, আর বাইরের বাউন্ডারিটাকে আমরা বলি ক্ল্যাডিং, তাই না? কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি থাকে, ক্ল্যাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম থাকে, ঠিক আছে? কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কী হয়? সেটা বেশি থাকে। কোর হচ্ছে ডেন্সার মিডিয়াম, হাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়াম। কোর কোথায় থাকে? অপটিক্যাল ফাইবারের ভেতরের মিডিয়ামটাকে কোর বলে, বাইরের বাউন্ডারিটাকে ক্ল্যাডিং বলে। ক্ল্যাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কম রাখা হয়, কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি রাখা হয়। মানে যে গ্লাস ফাইবারগুলো ইউজ হয় সেরকমভাবেই ওটা মেনটেন করা হয়। তাহলে এবার ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারার মিডিয়ামের দিকে লাইটকে ফেলা হয়, এবং ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি অ্যাঙ্গেলে লাইটকে ফেললেই লাইটের TIR বা টোটাল রিফ্লেকশন স্যাটিসফাই হবে। তাহলে মনে রেখো, যদি জিজ্ঞেস করে ডায়মন্ডের ব্রাইটনেস, আনসার বি হবে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। যদি জিজ্ঞেস করে সামার বা উইন্টার মিরাজ, আনসার হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হবে, মানে মরিচিকা যেটাকে বলো। শীতের দেশেও দেখা যায়, গরমের দেশেও দেখা যায়। আচ্ছা, তারপর তোমার এন্ডোস্কপিতে অবশ্যই তোমার টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হয়। তারপরে অপটিক্যাল ফাইবার, একই আনসার, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। সঠিক উত্তর 14টা বম্বে। কোশ্চেন নাম্বার 15, Newton into second stands for the unit of, Newton into second car unit, Newton into second car unit go, Newton into second car unit, Newton into second car unit জিজ্ঞেস করছে। ফোর্স দেওয়া আছে, মোমেন্টাম দেওয়া আছে, এনার্জি দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, বলো কি হবে? নিউটন ইন্টু সেকেন্ড। নিউটন কার একক? ফোর্সের। সেকেন্ড কার একক? টাইমের। এবার বলো, ফোর্স ইন্টু টাইম কার একক? ফোর্স ইন্টু টাইম কার একক হবে? ফোর্স ইন্টু টাইম কার একক হবে? ফোর্স মানে কি? ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তার সাথে এখানে টাইম আছে। অ্যাক্সেলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। টাইম হাওয়া, কি গেল? পাওয়া, এম ব্র্যাকেটে ভি মাইনাস ইউ, মানে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে নিউটন ইন্টু সেকেন্ড হচ্ছে চেঞ্জ ইন মোমেন্টামের একক। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম মানে এককটা তো মোমেন্টামের সাথে সেম, অপশান বি। ফোর্স হবে না, এনার্জি হবে না, পাওয়ার হবে না, সঠিক উত্তর বি। চেঞ্জ ইন মোমেন্টাম করলে তো মোমেন্টাম পাওয়া যায়, মানে চেঞ্জ ইন মোমেন্টামের মানে রেজাল্টটা কি? মোমেন্টামই তো। তাহলে সঠিক উত্তর অপশান বি হবে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। কোশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ দ্য অরবিটাল ভেলোসিটি অফ জিওস্টেশনারি স্যাটেলাইট? একদম সোজা কোশ্চেন। জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি কত হবে? জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি কত হবে? একদম ইজি কোয়েশ্চেন। জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি কত হবে বাচ্চারা? দেখো, জিওস্টেশনারি স্যাটেলাইট কী ছিল? এই যদি হয় বেটা পৃথিবী, দাঁড়াও ভালো করে পৃথিবী আঁকি। পৃথিবী চ্যাপ্টার হয়ে গেলে তো হবে না, এ নাও মোটামুটি পৃথিবী আঁকলাম, মনে করো তোমার আমার পৃথিবী, ঠিক আছে? তাহলে এই যে পৃথিবীর ইকুয়েটোরিয়াল বেল্টে, এরকম ইকুয়েটোরিয়াল বেল্টে জিওস্টেশনারি স্যাটেলাইটকে বসানো হয়, ঠিক আছে? পৃথিবীর যে ইকুয়েটোরিয়াল বেল্ট, সেখানে জিওস্টেশনারি স্যাটেলাইট জিএসএসকে বসানো হয়। তো জিওস্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর সারফেস থেকে 36,000 কিলোমিটার হাইটে থাকে। জিওস্টেশনারি স্যাটেলাইট হচ্ছে পৃথিবীর সারফেস থেকে 36,000 কিলোমিটার হাইটে রয়েছে। জিওস্টেশনারি স্যাটেলাইটকে ইকুয়েটোরিয়াল বেল্টে বসানো হয় এবং পৃথিবীর সারফেস থেকে সেটা 36,000 কিলোমিটার হাইটে আছে, মনে রেখো। তো এখানে জিজ্ঞেস করছে হাইট না, এখানে জিজ্ঞেস করছে অরবিটাল ভেলোসিটি কত। জিওস্টেশনারি স্যাটেলাইটের অরবিটাল ভেলোসিটি কত? অপশান 4 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং এরকম দেওয়া আছে। অ্যাকচুয়ালি মনে রাখো, জিওস্টেশনারি স্যাটেলাইটের যে অরবিটাল ভেলোসিটি ভি অরবিটাল, সেটা হচ্ছে 3.1 কিলোমিটার পার সেকেন্ড মতো হয়। তাহলে নিয়ারেস্ট অপশন হচ্ছে অপশান সি। সি কারেক্ট আনসার। দেখে নাও, জিওস্টেশনারি স্যাটেলাইটকে কেন স্টেশনারি বলে? যেহেতু পৃথিবীর সাথে তাদের টাইম পিরিয়ড সেম থাকে। কোনো একদিন অবজারভার যখন আকাশের বুকে স্যাটেলাইটটাকে দেখতে পায়, ফিক্সড পজিশনে দেখতে পায়, তাই জন্য অবজারভারের রেসপেক্টে এটাকে স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। প্রায় 1-4 সেকেন্ড সময় নেয় এক স্থান থেকে অন্যত্র ডেটা পাঠাতে। সঠিক উত্তর অপশান সি হবে।
হোয়াট ইজ দ্য অরবিটাল ভেলোসিটি অফ জিওস্টেশনারি স্যাটেলাইট? সঠিক উত্তর অপশন সি, 3.08 কিলোমিটার পার সেকেন্ড। চলো নেক্সট কোশ্চেনে চলো। কত নম্বর হবে গো? 17। দেখো, দ্য কাইনেটিক এনার্জি অফ আ স্যাটেলাইট ইজ ম্যাক্সিমাম ইন উইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস? একদম আইডিয়াল কোয়েশ্চেন ফর পিএসসি মিসলেনিয়াস। দ্য কাইনেটিক এনার্জি অফ আ স্যাটেলাইট ইজ ম্যাক্সিমাম ইন উইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস? নিচের কোন ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে? নিচের কোন ক্ষেত্রে স্যাটেলাইটের কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে? নিচের কোন ক্ষেত্রে স্যাটেলাইটের কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে? তাহলে স্যাটেলাইট যে পৃথিবীর চারিদিকে ঘুরছে তার কাইনেটিক এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ GMM/r। ঠিক আছে, এই যদি পৃথিবী হয়, পৃথিবীর রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, পৃথিবীর সারফেস থেকে এই সাইডে মনে করো কোনো একটা স্যাটেলাইট রয়েছে, তাহলে স্মল আর যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। দেখো, স্মল আরটা হচ্ছে স্যাটেলাইটের অরবিটাল রেডিয়াস, স্যাটেলাইটটা যে অরবিটে ঘুরছে সেই অরবিটের যে টোটাল অরবিটাল রেডিয়াস সেটা হচ্ছে স্মল আর, দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর প্লাস এইচ। ক্যাপিটাল আর প্লাস এইচ, ক্যাপিটাল আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস, এইচটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা, পৃথিবীর সারফেস থেকে হাইট, তাহলে আর ইকুয়াল টু আর প্লাস এইচ। তাহলে এবার বলছে স্যাটেলাইটের কাইনেটিক এনার্জি কোথায় ম্যাক্সিমাম? তাহলে দেখো তো এইটা হতে পারে কিনা, যে আর এর মান যত কমবে, আর এর মান যত কমবে কে এর মান তত বাড়বে, সেটাই হওয়া উচিত না? আর তো ইনভার্সলি রিলেটেড কে এর সাথে, আর যত কমবে কে তত বাড়বে। তাহলে কাইনেটিক এনার্জি অফ আ স্যাটেলাইট ইজ ম্যাক্সিমাম ইন উইচ অফ দ্য ফলোয়িং কেসেস? when the satellite is at perigee, perigee মানে হচ্ছে নিকটবর্তী অবস্থান, পেরিহিলিয়ান বা পেরিগি এগুলো হচ্ছে নিকটবর্তী অবস্থানকে বলা হয়, অ্যাপহিলিয়ান বা অ্যাপোগিটা হচ্ছে দূরবর্তী অবস্থান। মানে সূর্যের সাপেক্ষেও যেমন পেরিগি অ্যাপোগি হয়, সেরকম হচ্ছে প্ল্যানেটের সাপেক্ষে স্যাটেলাইটেরও পেরিগি অ্যাপোগি হতেই পারে। কাছের অবস্থানটাকে পেরিগি বলি, দূরের অবস্থানটাকে অ্যাপোগি বলি। তাহলে কোনটা হবে? আর কে কমাতে হবে, কে এটা বাড়বে, তাহলে আর কমবে মানে পেরিগিতে থাকবে, অপশান এ। অপশান এ করে দিলাম, দেখে নাও, when the satellite is at perigee, স্যাটেলাইট যদি পেরিগিতে থাকে তবেই তো আর এর মান কমবে, আর এর মান কমলে তবেই তো কেটা বাড়বে, আর এর মান যদি কমে তবেই তো কেটা বাড়বে, ইয়েস অর নো? ঠিক আছে, এখানে স্যাটেলাইটের মাসটা স্মল এম সেটা কনস্ট্যান্ট, পৃথিবীর মাস ক্যাপিটাল এম কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি কনস্ট্যান্ট, তাহলে আরটা অ্যাডজাস্ট হলে তবেই কেটা বাড়বে বা কমবে হোয়াট এভার। আর যদি কমে তাহলে কে বাড়বে, তাহলে আর কম মানে পেরিগি, তাহলে পেরিগিতেই তোমার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম হবে। সঠিক উত্তর অপশান এ হবে একেরটা একদম। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কত নম্বর হবে? 18 নম্বর কোশ্চেন হবে, কোশ্চেন নাম্বার 18। পড়ে নাও, ইন আ কন্ডাক্টর, ফার্স্ট অপশন, দেয়ার ইজ নো কন্ডাকশন ব্যান্ড, the forbidden energy gap is very wide, the forbidden energy gap is very narrow, the valence band and the conduction band overlap each other। বলো কোনটা হবে? কন্ডাক্টর, দেখো সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, কন্ডাক্টর, 3 রকমের সাবস্টেন্স হয় তোমরা জানো। ইনসুলেটরের ক্ষেত্রে মানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ থাকে। এসব কী জিনিস, কী বলছে এগুলো ছাতার মাথা? ভ্যালেন্স ব্যান্ড মানে যেখানে ভ্যালেন্স ইলেকট্রনসগুলো থাকে, লাস্ট কক্ষপথের যে ইলেকট্রনসগুলো তারা যেখানে থাকে সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। সেখান থেকে তারা যখন রিলিজ হয়ে যায়, তখন তারা মুক্ত হয়ে যায়, ফ্রি হয়ে যায়, তখন তারা যেখানে বিচরণ করে সেটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ঠিক আছে, মানে ধরো বাড়িতে বাবা হচ্ছে নিউক্লিয়াস আর তুমি হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, মানে তোমার সাথে বাবার একটা টান আছে ঠিকই, কিন্তু অনেক বড় হয়ে গেছো তো বাবার সব কথা শুনতে ইচ্ছে করে না। ঠিক আছে, ভালো কথা বলছে তুমি সেটা বুঝবে না, 10 বছর পরে বুঝবে যে হ্যাঁ বাবা ঠিকই বলেছিল। তো যাই হোক, তখন মনে হয় যে দূর মাঝে মাঝে একটু বেরিয়ে যাই বাড়ি থেকে। ওই যে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ, বেরিয়ে গেলে তুমি এদিক ওদিক ঘোরাঘুরি করছো ফ্রিলি, তখন আর কেউ তোমায় বকার নেই, তাহলে ওই যে ফ্রি হয়ে যাচ্ছ ওটা হচ্ছে কন্ডাকশন স্টেটে আছো তুমি। ঠিক আছে, তাহলে ভ্যালেন্স ব্যান্ড থেকে বেরিয়ে গেলে ইলেকট্রনগুলো হয়ে যায় কন্ডাকশন স্টেটে চলে যায়, তখন সেই ব্যান্ডটাকে কন্ডাকশন ব্যান্ড বলা হয়। কন্ডাকশন ব্যান্ড আর ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে গ্যাপিং যত বেশি হবে তত ডিফিকাল্ট হবে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়া। ঠিক আছে, আর গ্যাপিং যত কম হবে তত ইজি হবে ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাওয়া। কন্ডাকশন ব্যান্ডে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস না থাকলে কন্ডাকশন কিন্তু বেটার হবে না। তাহলে আমরা জানি মেটালে ম্যাক্সিমাম নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে, তাই জন্য মানে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি হওয়ার কারণে মেটাল হচ্ছে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ইউ নো দিস।
তাহলে মেটালের ক্ষেত্রে বলবো এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড পুরো ওভারল্যাপ করে গেছে। মেটালের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড পুরো ওভারল্যাপ করে গেছে, মানে ব্যাপারটা এরকম যে বাড়িতেই ক্লাব বসিয়ে দিয়েছি, তার মানে সবসময় ফ্রি স্টেটে আছি, হই হট্টগোল করছি, তাহলে মুক্ত অবস্থায় সবসময় আছি। ভ্যালেন্স ব্যান্ড অ্যান্ড দ্য কন্ডাকশন ব্যান্ড ওভারল্যাপ ইচ আদার। মেটালের ক্ষেত্রে বা কন্ডাক্টরের ক্ষেত্রে, এখানে কন্ডাক্টর বলতে কিন্তু অবশ্যই আমরা গুড কন্ডাক্টরের কথাই বলছি। সেখানে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ড যেহেতু একে অপরের সাথে ওভারল্যাপ করে যায়, তাই জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন আমরা ভ্যালেন্স ব্যান্ডে পাই, কন্ডাকশন ব্যান্ডে পাই ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস। তো যে কারণে তোমার ইলেকট্রিসিটি বেটার কন্ডাক্ট করতে পারে। সঠিক উত্তর অপশন ডি হবে, 18টা দিল্লি। নেক্সট কোশ্চেনে চলো, কোশ্চেন নাম্বার 19। A transformer can convert AC to DC, DC to AC, low volt AC to high volt AC, electrical energy to mechanical energy. দেখে নাও। কোনটা হবে আনসার? ট্রান্সফর্মার ক্যান কনভার্ট, সঠিক উত্তর হবে অপশান সি। ট্রান্সফর্মার সে স্টেপ আপ হতে পারে বা স্টেপ ডাউন হতে পারে, অবশ্যই এসি সার্কিটে কাজ করে, আইদার লো ভোল্টকে হাই ভোল্টে কনভার্ট করতে পারে অর ভাইস ভার্সা, উল্টোটাও পারে। বাকি কাজ ট্রান্সফরমারের নয়। এসিকে ডিসি করা, রেকটিফায়ার করে, ডিসি টু এসি ইনভার্টার করে, আর ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি সেটা তোমরা জানো, ইলেকট্রিসিটিকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে হচ্ছে তোমার মোটর রয়েছে, মোটর ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। তাহলে সঠিক উত্তর এখানে অবশ্যই আমরা নিয়ে নেব অপশান সি। তাহলে এর আনসার কী হবে? এসি টু ডিসি রেকটিফায়ার, ডিসি টু এসি ইনভার্টার, ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি মোটর। বাড়িতে মোটর আছে, ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করে তবেই সেই মোটরটা জলকে নিচ থেকে উপরে তোলে, মানে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল। তাহলে এখানে সঠিক উত্তর অপশান সি হবে। আর এই এসি ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট, ট্রান্সফর্মার ওয়ার্কস অনলি ইন এসি সার্কিট, মনে রেখো। Question number 20. On which of these factors the buoyancy depends? প্লবতা বা বুয়ন ফোর্স কার উপর ডিপেন্ড করে? অপশান দিচ্ছে ডেন্সিটি অফ ফ্লুইড, ভলিউম অফ দ্য বডি, বোথ এ অ্যান্ড বি, নান অফ দ্য অ্যাবাভ। যখনই কোনো অবজেক্টকে তুমি জলের মধ্যে ডোবাচ্ছ, তখনই জল থেকে উপরের দিকে একটা প্লবতা বল কাজ করছে, এফবি। আমরা জানি নিচের দিকে কাজ করে এমজি, ওজন, প্রকৃত ওজন বা ট্রু ওয়েট অফ দ্য বডি। আর এফবি যেটা, সেটা হচ্ছে বডিটার ওপর যে থ্রাস্ট কাজ করছে, আপওয়ার্ড থ্রাস্ট। এফবিকেই আমরা বলি প্লবতা। বস্তু আংশিক নিমজ্জিত হোক অথবা সম্পূর্ণ নিমজ্জিত হোক, প্লবতা কিন্তু দুক্ষেত্রেই কাজ করবে, তবে মান আলাদা হবে। দেখো, প্লবতার ফর্মুলা হচ্ছে ভি ডিসপ্লেসড ইন্টু রো লিকুইড ইন্টু জি, এইটা হচ্ছে প্লবতার ফর্মুলা। ভি ডিসপ্লেসড ইন্টু রো লিকুইড ইন্টু জি, এইটা হচ্ছে প্লবতার ফর্মুলা। তার মানে এই যে বডিটা যতটা পোর্শন জলের মধ্যে ডুবে আছে, ছবি, ওহো দাঁড়াও বাচ্চারা, ছোট্ট নাও, আবার এঁকে দিলাম। লাল রং করে দিলাম। দেখো, বডিটা যতটা পোর্শন লিকুইডের মধ্যে ডুবে আছে সেই পোর্শনটা হচ্ছে লাল রং। তাহলে ওইটার ইকুয়াল ভলিউমের জলকে বডি ডিসপ্লেস করে, সেটাকে ভি ডিসপ্লেস বলা হয়। এই ভি ডিসটা হচ্ছে বডি যতটা পোর্শন জলের মধ্যে ডুবে আছে ঠিক ততটা ভলিউমের ইকুয়াল ভলিউমের জলকে বা লিকুইডকে বডি ডিসপ্লেস করে, সেটাকেই ভি ডিস বলা হয়, ভি ডিসপ্লেসড। ঠিক আছে, অপসারিত আয়তন। আর রো এল হচ্ছে যে লিকুইডটাকে ডিসপ্লেস করছে, এই যে লিকুইডটা, বডিটা যে লিকুইডটাকে ডিসপ্লেস করছে বা যে লিকুইডটায় বডিটা ডুবে আছে সেই লিকুইডের যে ডেন্সিটি সেটা হচ্ছে রো এল। তাহলে দেখো তো কার কার উপর ডিপেন্ড করে? বডির ভলিউমের উপর ডিপেন্ড করবে। ভি ডিসটা কি? ভি ডিসটা হচ্ছে বডির যতটা পোর্শন ডুবছে ততটা ভলিউমের ইকুয়াল ভলিউমের লিকুইডটাকে ডিসপ্লেস করছে। তার মানে ভি ডিসের মধ্যে তো বডির ভলিউম রয়েছে, মানে ভি ডিসটা হচ্ছে কখনো পার্ট অফ দ্য ভলিউম অফ দ্য বডি হতে পারে, ভি ডিসটা কখনো সম্পূর্ণ ভলিউম অফ দ্য বডি হতে পারে। যখন বডিটা পুরোপুরি জলে নিমজ্জিত হবে তখন ভি ডিসটা হচ্ছে ভি ফুল অফ দ্য বডি হবে। কিন্তু এখানে তো পার্টলি বডিটা ডুবে আছে, তাহলে যতটা ডুবে আছে সেটা হচ্ছে ভি ডিস, মানে অতটা ভলিউমের ইকুয়াল ভলিউমের জলকেই বডিটা ডিসপ্লেস করবে। তার মানে ভি ডিসটাই হচ্ছে ভি ইনসাইড, বডিটার যেটা ইনসাইড ভি ইন সেটাই হচ্ছে ভি ডিস। তাহলে
তাহলে কার উপর ডিপেন্ড করছে দেখো তো, রোয়েলের উপর ডিপেন্ড করবে, মানে ডেন্সিটি অফ ফ্লুইডের উপর ডিপেন্ড করবে, এ ঠিক আছে। ভলিউম অফ দ্য বডির উপর ডিপেন্ড করবে, বি ঠিক আছে। ভলিউম অফ দ্য বডি বলতে অবশ্যই বডির ফুল ভলিউম হতে পারে, পার্টলি ভলিউম হতে পারে, দুটোই হতে পারে। সি হচ্ছে বোথ এ অ্যান্ড বি, তাহলে সঠিক উত্তর অবশ্যই অপশান সি নেবো। ঠিক আছে, অপশান বিটা কীভাবে রিলেটেড, বডি পুরোপুরি ডুবে গেলে, যে বডি ফুল লিকুইডের মধ্যে ডুবে যায় সে তার মানে ইকুয়াল আয়তনের লিকুইডকে ডিসপ্লেস করে দেয়, নিজের সম্পূর্ণ আয়তনের ইকুয়াল আয়তনের জলকে বা লিকুইডকে ডিসপ্লেস করে দেয়। বডি যদি পার্টলি ডুবে থাকে, যতটা ডুবে আছে ততটা ভলিউমের ইকুয়াল ভলিউমের জলকে ডিসপ্লেস করবে, সিম্পল ব্যাপার। তাহলে বডির ভলিউমও তোমার জানতে লাগছে, লিকুইডের ডেন্সিটিও জানতে লাগছে, তাহলে বোথ এ অ্যান্ড বি, নান অফ দিস তো হবেই না, সঠিক উত্তর অপশান সি হবে। তুমি যখন সুইমিং পুলে ডুব দাও, বাথটাবে ডুব দাও, তুমি অল্প একটু ডুবলে জলের লেভেল অল্প একটু ওঠে, আরেকটু ডুবলে জলের লেভেল আরেকটু ওঠে, আরেকটু ডুবলে জলের লেভেল আরেকটু ওঠে, পুরো ডুবে গেলে ম্যাক্সিমাম জলের লেভেল উঠে যায়। তার মানে তুমি যতটা নিজের শরীরের অংশকে ডোবাচ্ছ ততটা ভলিউমের ইকুয়াল ভলিউমের লিকুইডটা কিন্তু ডিসপ্লেস হয়। তাহলে তোমার ভলিউম জানতে লাগবে, ডেফিনেটলি লাগবে তোমার ভলিউম জানতে, লিকুইডের ডেন্সিটি জানতে লাগবে, এ বি দুটোই লাগবে, সঠিক উত্তর সি হবে। দেখে নাও। আচ্ছা, যা দেখার দেখা হয়ে গেল, আর দেখার কিছু নেই নতুন করে। তাহলে আমাদের 20টা কোয়েশ্চেন ছিল, আমরা 20টা কোয়েশ্চেন প্র্যাকটিস করিয়ে দিলাম। এরকম আরও কোয়েশ্চেন আমরা আপকামিং ক্লাসগুলোতে প্র্যাকটিস করাবো। তোমরা কিন্তু ক্লাসগুলো ভালো করে ফলো করো, যা যা নতুন নোটিফিকেশান বেরোচ্ছে সেগুলো ফলো করো। রাইস স্মার্ট বাংলা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা কিন্তু লাইভ ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে। প্যারালালি এই যে রেকর্ডেড সেশনগুলো তোমরা দেখছো, অবশ্যই এগুলোকে তোমরা সেভ করে রাখো, বারবার করে দেখো সেশনসগুলো, কোয়েশ্চেনগুলোকে বারবার করে প্র্যাকটিস করো, খাতা বানাও, সেই খাতার মধ্যে নোট করে রাখো যা যা ইনফরমেশান আমরা ক্লাসে প্রোভাইড করছি। অ্যাজ মাচ অ্যাজ পসিবল যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তুমি সাকসেসের দিকে এগোবে। রোজই বলি, বারবার করে বলি, 100 বার বলবো, কারণ মানে ধরো তোমাকে মোটিভেট করা আমাদের কাজ, তাহলে ডেফিনেটলি তোমরা মোটিভেশান আমাদের চ্যানেল থেকে পাবে। প্র্যাকটিস করো এবং একটা সময় তুমি দেখবে নিজের মোটিভেশান তুমি নিজেই। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই। ক্লাস ভালো লাগলে তোমরা ক্লাসটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো ক্লাস কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, আজকের জন্য এতটাই, ধন্যবাদ।